দাঁতে ব্যথার সাথে আর কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা রোগীর? মুখের ভেতরে দাঁত এবং মাড়ি এগুলোর নর্মাল একটা কালার আছে। মাড়িটা স্বাভাবিকভাবে একটু গোলাপি রঙের হয়। যদি ব্যথা হয় সেক্ষেত্রে ওই এরিয়াটা ইনফ্লামড থাকে, ইনফেক্টেড থাকে, এবং এটার একটা প্রধান সাইন হচ্ছে ওই গোলাপি রঙটা লাল রঙের টার্ন নেবে, মাড়িটা লালচে দেখাবে। সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা ফুলে যায়, এবং কিছু কিছু দাঁতের ক্ষেত্রে দাঁতের গোড়া বরাবর দেখা যায় অ্যাবসেস বলি আমরা, পুঁজ তৈরি হয়, যেটা খালি চোখেও বোঝা যায় যে এখান থেকে পাস নির্গত হচ্ছে। সো রোগী এগুলো দেখলে পরে সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হবে। এগুলার নিয়ে বসে থাকা যাবে না, কারণ এগুলো থেকে বড় ধরনের প্রবলেম এখানে ক্রিয়েট করে। নিশ্চয়ই। আমি যদি একটু ছোটদের ক্ষেত্রে জানতে চাই যে ছোটদের দাঁতের সমস্যাগুলো সাধারণত কি কি হয়ে থাকে? ছোটদের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা ধরি যে 15 বছরের নিচে এই ধরনের শিশুদের ক্ষেত্রে যেটা হয় মেইনলি ক্যারিজ, নিশ্চয়ই ক্যাভিটি হয় দাঁতে। কারণ বেশি ছোট বাচ্চা, বিশেষ করে 6 বছরের নিচে, তারা নিজেরা নিজেদের দাঁত ঠিকমতো ক্লিন করতে পারে না। সেক্ষেত্রে বাবা মার হেল্প প্রয়োজন। বাবা মাকে 5 বছর বয়স পর্যন্ত তাদের দাঁত পরিষ্কার করতে হেল্প করতে হবে। সো ক্যাভিটি একটা বড় ইস্যু, যেহেতু ঠিকমতো হাইজিন মেনটেন তারা করতে পারে না। সাথে সাথে তাদের এখনকার ইয়েতে এটা বেশি দেখা যায় যে একটু দাঁত এলোমেলো হওয়ার টেন্ডেন্সি থাকে, যেটাকে আমরা ডেসিডিয়াস টিথ বলি, দুধ দাঁত। এটা অনেক বাচ্চার ক্ষেত্রেই ইদানিং দেখা যায় যে ঠিক সময় মতো দাঁতগুলো পড়ছে না, নতুন পার্মানেন্ট দাঁত উঠছে না। সো সেই ক্ষেত্রে এই দাঁতগুলা যখন নির্দিষ্ট সময় পার হয়ে যায়, তারপরে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হওয়া যে তার দুধ দাঁত পড়ছে না, কারণ এটা থেকে আঁকাবাঁকা দাঁতগুলো তৈরি হয়। হ্যাঁ, দুধ দাঁত থেকে যায় পেছন থেকে বা সামনে থেকে পার্মানেন্ট দাঁতগুলো বের হয়ে আসে, তখন এই অক্লুশনটা নর্মাল আর থাকে না। এই আঁকাবাঁকার টেন্ডেন্সিটা বাচ্চাদের বেশি, ক্যারিজের টেন্ডেন্সিটা বাচ্চাদের বেশি। এই ক্যারিজটা লম্বা সময় রেখে দেওয়ার কারণে বাচ্চারা তো বলতে পারে না, বাবা মাও হয়তো খেয়াল করে নাই, সেটা থেকে অ্যাবসেস তৈরি হয়ে যায়। এইটার টেন্ডেন্সিটা বাচ্চাদের অনেক বেশি। আর হচ্ছে সাথে সাথে ওই হাইজিনের কারণে ব্যাড স্মেলও বাচ্চাদের মুখ থেকে অনেক সময় আসে, বাবা মারা আমাদের কাছে বলেন। এটা একটা প্রবলেম। এগুলো নিয়েই মেইনলি বাচ্চারা আসে। দাঁতের ক্যাভিটি সেটি কি কারণে হয়ে থাকে? প্রধান কারণটা হচ্ছে দাঁতের উপরে প্লাগ জমে যাওয়া। আমরা যখন খাবার খাই, এই খাবারটা আমরা যতটুকু গিলে ফেলতে পারি, এর বাইরে যতটুকু মুখে ওয়াশ আউট হয়ে যায়, তার বাইরে কিছু খাবার থেকে যায়, যেগুলা উচ্ছিষ্ট অংশ হিসেবে দাঁতের স্ট্যাগনেশন এরিয়া, যেসব জায়গায় খাবার আটকে যেতে পারে এবং দাঁতের উপরের সারফেসটা এগুলো লেগে যায়। বিশেষ করে স্টিকি ফুড যেগুলো আছে, সুগার কন্টেইনিং ফুড যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে। সো এই ধরনের খাবার যখন প্লাগ আকারে দাঁতের উপরে জমা হয়, এই প্লাগ থেকে ব্যাকটেরিয়া ডেভেলপ করে। প্লাগ হচ্ছে ব্যাকটেরিয়ার একটা খুব গ্রো করার জন্য খুব কমফোর্টেবল একটা মিডিয়া, এখানে ব্যাকটেরিয়া গ্রো করে। সো যখন প্লাগ লেয়ার জমে যায়, এর উপরে ব্যাকটেরিয়া গ্রো করে। এই ব্যাকটেরিয়াটা দিনের পর দিন থেকে ও কিছু অ্যাসিড রিলিজ করে, যেগুলো দাঁতের প্রথমে এনামেল, তারপর ডেন্টিন, এগুলোকে ডিকে করে আস্তে আস্তে ইনার স্ট্রাকচারে যায়, এবং লাস্টলি যখন পাল্প লেয়ারে পৌঁছে যায়, তখনই পেশেন্ট ব্যথা ফিল করে। আমরা অনেক সময় বলতে শুনি যে দাঁতে ক্যাভিটি হয়েছে কিন্তু তিনি ব্যথা অনুভব করছেন না, তখন আসলে কি করণীয়? এটা খুব স্বাভাবিক, কারণ তার নিজের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আবার সাথে সাথে যে লেয়ার পর্যন্ত গেলে ব্যথা টের পাবে, নার্ভ লেয়ার যেখানে আছে, তার আগ পর্যন্ত যদি ক্যাভিটি থাকে, তাহলে সে ব্যথা পাবে না। এটা স্বাভাবিক। হ্যাঁ, হয়তো শিরশির করতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাও করতে পারে, কিন্তু সে তো টের পাচ্ছে যে তার এখানে একটা ক্যাভিটি আছে। এটাই তো একটা রোগ। ব্যথাই শুধু রোগ তা না, ব্যথা তো একটা সিমটম। সে টের পাচ্ছে তার একটা রোগ আছে। সো রোগ ঠিকই তার আছে, সে সিমটমটা ফিল করতেছে না দেখে ডাক্তারের কাছে যাচ্ছে না। সে তো জিহ্বা দিয়ে বা হোক, চোখে দেখে হোক, ক্যাভিটিটা বুঝতে পারতেছে আছে। তার উচিত সাথে সাথে আর্লি স্টেজে ডাক্তারকে জানানো যে আমার এখানে একটা ক্যাভিটি আছে, ডাক্তার তাকে সমাধান দিয়ে দেবে। কিন্তু এটা যদি সে জিয়ে রাখে, তখন তার কষ্টটা বাড়বে। হ্যাঁ, এবং এই কষ্টগুলোর কারণেই কিন্তু ধীরে ধীরে আমাদের দেশে কিছু জিনিসের প্রাদুর্ভাব বাড়ছে, যেমন আর্লি স্টেজে স্ক্রিনিংয়ের অভাবে, ট্রিটমেন্ট না করার কারণে সিস্ট, টিউমার, ক্যান্সার, এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে মুখে। সো আর্লি স্টেজে ডেন্টাল ট্রিটমেন্ট করা সব দিক থেকে লাভজনক। দাঁত শিরশির করা, সেই সমস্যা আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পাই, তাদের জন্য আসলে কি করণীয়? তো দাঁত শিরশির করার জন্য মেইনলি যে কারণগুলো হয়, এর মধ্যে একটা হচ্ছে দাঁতের আর্লি স্টেজে ডিকে হয়ে যাওয়া। এই ডিকেটা হয় ফল্টি টুথব্রাশিংয়ের কারণে,
অনেক সময় দেখা যায় যে আমরা সবসময় বলি ওপর নিচ করে একটা মুভমেন্টে দাঁত ব্রাশ করা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীদের একটা অভ্যাস থাকে সামনে পিছে, হ্যাঁ। প্লাস হচ্ছে নির্দিষ্ট সময়ে টুথব্রাশ চেঞ্জ করে না। আমরা বলে দিই যে টুথব্রাশের যে ব্রিসেলটা থাকে সোজা, এটা যখনই একটু বাঁকা হয়ে যাবে ব্রাশটা ডিসকার্ড করতে, এটা আর ইউজ করা যাবে না। কিন্তু দিনের পর দিন এই ধরনের ব্রাশ ইউজ করা, যেটা বাদ হয়ে গেছে, এইসব কারণে দাঁতের যে ডিকেটা হয়, এই ডিকেটা থেকে এনামেল লেয়ার লস হয়ে যাওয়ার ফলে একটা সেন্সিটিভিটি গ্রো করে। সাথে সাথে কারো যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, যার গ্যাস্ট্রিক জুস রিগার্জিটেশনের প্রবলেম আছে, এই ধরনের লম্বা সময় গ্যাস্ট্রিকের প্রবলেমের রোগীদের ক্ষেত্রে দাঁতের একটা ডিকে হয়, এই ডিকে থেকে একটা দাঁত শিরশির করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের ব্যাড হ্যাবিট আছে কিছু, যেমন পান সুপারি খাওয়া, সিগারেট, তামাকজাত গুল, এই ধরনের দ্রব্যাদি ব্যবহার করার কারণে মাড়িটা খুব আর্লি স্টেজে ক্ষয় হয়ে যায়। যখনই মাড়িটা ক্ষয় হয়ে যায়, যে জায়গাটুকু দাঁত ঢেকে থাকার কথা ছিল মাড়ি দিয়ে, এটা যখন ক্ষয় হয়ে যায়, ওই এক্সপোজড এরিয়াটায় যে কোনো কিছু, একটু বাতাস, একটু পানি, খাবার কিছু লাগলেই তার শিরশির করে। দাঁত ব্রাশ সেটি আসলে কিভাবে সঠিকভাবে করা প্রয়োজন, আপনার কাছ থেকে একটু আমরা দেখে নিতে চাই। ধন্যবাদ। আমি একটা মডেলের সাহায্যে আপনাদেরকে একটু দেখাতে পারি। সেটা হচ্ছে দাঁত ব্রাশের আসলে আইডিয়াল সময়টা কি, কয়বার দাঁত ব্রাশ করবে, কখন করবে। প্রথম কথা হচ্ছে, দিনে একটা সুস্থ মানুষ তার 2 বার দাঁত ব্রাশ করতে হবে। যে কোনো মানুষের আমরা দিনে 2 বার দাঁত ব্রাশ করতে বলি। এই সময়টা হচ্ছে রাতে ঘুমানোর আগে, সব খাওয়া দাওয়া শেষ, এরপর আর কিছু খাবে না, সে ঘুমাতে যাবে, দাঁত ব্রাশ করে ঘুমাতে যাবে। এরপরে সকালে ঘুম থেকে উঠে, যেহেতু সারা রাত সে কিছু খায়নি, মুখ পরিষ্কার আছে, তো সকালে সে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে, এটা একটা ন্যাচারাল মাউথওয়াশ, এটা দিয়ে সে কুলি করে মুখটা ফ্রেশ করে নাস্তা করবে। ব্রেকফাস্ট করে সে কাজে যাওয়ার আগে, ব্রেকফাস্টের পরে দাঁত ব্রাশ করবে। সো দিনে 2 বার, একবার রাতে ঘুমানোর আগে, একবার সকালে নাস্তার পরে। এই 2 বার যদি কেউ রেগুলারলি দাঁত ব্রাশ করে, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে দাঁতের রোগ ম্যাক্সিমাম অংশটাই কমে যাবে। নিশ্চয়ই, হ্যাঁ, এই ছোট্ট একটা যত্নে। মোরওভার এটার সাথে সে যেটা করবে, প্রতি বেলায় যেটা বড় মিলগুলো আছে, এগুলার পরে বিশেষ করে ফাইব্রাস ফুড খেলে, মাংস বা আঁশ জাতীয় কিছু খেলে, তাকে ফ্লস করতে হবে। সুতার মতো পাওয়া যায়, যেটাকে আমরা ডেন্টাল ফ্লস বলি, ওয়াক্স কোটেড। এটা দিয়ে সে 2 দাঁতের মাঝখানে যে জায়গাটা আছে, কোনো খাবার আটকালে সেটা ক্লিন করে রাখবে। এই সকালে রাতে ব্রাশ আর ফ্লস, এটা যদি কন্টিনিউ করে, সেক্ষেত্রে মুখের রোগের বেশি অংশেই কমে আসবে। আর সাথে যদি এই 2 বেলা ব্রাশের সাথে হালকা গরম পানিতে একটু লবণ দিয়ে সে কুলি করার অভ্যাস করে, সেক্ষেত্রে মুখটা ক্লিন থাকবে, ব্যাড ওডর থেকে সে বেঁচে যাবে, মুখের দুর্গন্ধ যেটা হয় এটা কমে আসবে, রোগের প্রকোপ কমে আসবে। কিভাবে সঠিকভাবে ব্রাশটি করব? সঠিকভাবে ব্রাশিং টেকনিকটা হচ্ছে, প্রথম কথা হলো ব্রাশ কিনতে হবে নর্মাল সফট ব্রিসেলের ব্রাশ। সফট ব্রিসেলের ব্রাশ কিনবে, মুখে ওপর নিচ করে 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 ব্রাশ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুলটা যেটা হয়, সামনে পিছে করে আমরা ব্রাশ করি। এটার কারণে এই দাঁতের যে আপার সারফেসটা আছে, আউটার সারফেস, এইটা ক্ষয় হয়ে যায়, অ্যাব্রেশন হয়ে যায়, যার কারণে শিরশির ডেভেলপ করে খুব আর্লি এজে। সো ওপর নিচ করে প্রত্যেকটা সারফেসে ব্রাশ করতে হবে। মুখটা খুলে হা করে ভেতরের দাঁতগুলো ওপর নিচ মুভমেন্টে প্রত্যেকটা সারফেস ক্লিন করতে হবে। যখন ওপর নিচ মুভমেন্ট করে সে রাব করবে, কোথাও প্লাগ জমার টেন্ডেন্সিটা আর থাকবে না, এবং এতে করে যেটা হবে যে তার দাঁতে ক্যারিজ হওয়ার টেন্ডেন্সি অলমোস্ট নাই হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে সফট ব্রিসেল ইউজ করবে, পেস্ট চেঞ্জ করে করে করা ভালো। কিছু কিছু ক্ষেত্রে সেন্সিটিভিটির কারণে আমরা মেডিকেটেড কিছু টুথপেস্ট ইউজ করি, যেগুলো ফ্লুরাইড কন্টেইন করে বেশি পরিমাণে।